আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ রাখে। তোমরা নিশ্চয় আমাকে চিনো। আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাওবাদ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামাজিক বিজ্ঞান বিষয়ে অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অধ্যায় 10 বাংলাদেশে কিছু সামাজিক সমস্যার মধ্যে একটি সমস্যা হলো কিশোর অপরাধ। এই কিশোর অপরাধ নিয়ে আজকে তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে। অপ্রাপ্ত ছেলেমেয়েরা কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের দ্বারা সংঘটিত অপরাধ, অপ্রাপ্ত বয়স্ক বা কিশোর, অপ্রাপ্ত বয়স্ক বা কিশোর বা কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধ কে কিশোর অপরাধ বলে। তাহলে এখানে আমরা বুঝলাম অপ্রাপ্ত বয়স্ক। সাধারণত আমাদের দেশে 18 বছরের পূর্বে, অর্থাৎ জন্ম থেকে 18 বছর পূর্ব পর্যন্ত এই বয়সটা হলো কিশোরের পর্যায়ে পড়ে। এই বয়সে যে অপরাধ করে এই অপরাধটাকে কিশোর অপরাধ বলে থাকে। এখন কোন বয়সে কিশোরের অপরাধ হবে বাংলাদেশ, এটা এক এক দেশে এক এক রকম। বয়সের সীমা এক এক দেশে এক এক রকম। বাংলাদেশ ও ভারত, শ্রীলঙ্কায় হলো বাংলাদেশ কারা কিশোর, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হলো 7 থেকে 18 বছর, 7 থেকে 16 বছর। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা 7 থেকে 16 বছর বয়সে ছেলে মেয়েরা যে অপরাধ করে এটা কিশোর অপরাধের আওতায় পড়ে। তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, আমাদের দেশ বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা, এই 3 দেশে যাদের বয়স 7 থেকে 11 বছর, এই বয়সটাকে বলা হয় কিশোর অপরাধ। তার অপরদিকে পাকিস্তান ও থাইল্যান্ড এটা হলো, এই বয়সটা হলো 7 থেকে 18 বছর। তারপরে আর জাপান সহ অনেক দেশে আছে। জাপান সহ উন্নত দেশে আছে 14 থেকে 18 বছর। এই বয়সগুলিকে বলা হয় কিশোর। এই বয়সে ছেলে মেয়েদেরকে বলা হয় কিশোর। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে অপ্রাপ্ত বয়স্ক কোন ছেলে মেয়ে দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। অপ্রাপ্ত বয়স্ক বা কিশোরদের দ্বারা, কিশোর বলতে আমরা কত বুঝবো, যাদের বয়স 7
থেকে সর্বনিম্ন 7, সর্বোচ্চ 16, সর্বনিম্ন 7, সর্বোচ্চ 16 এই এই বয়সের ছেলেমেয়েরা যে অপরাধ সংগঠিত করে বা অপরাধ করে সেটাই কিশোর অপরাধের মধ্যে পড়বে, কিশোর অপরাধ বলে গণ্য হবে। পাকিস্তান এবং থাইল্যান্ডে এই বয়স সীমা কিন্তু কিশোরদের বয়স সীমা হলো 7 থেকে 18, জাপানে 14 থেকে 18, জাপানে হলো 14 থেকে 18। আর বিভিন্ন দেশেই বিভিন্ন বয়সের সীমা নির্ধারণ করা আছে। এবার আমরা দেখব কিশোর অপরাধ, কিশোররা কি কি অপরাধ করে। আমরা এক এক করে বলি যে কাজগুলি কিশোর অপরাধের আওতায় পড়ে। কিশোর অপরাধ 1 নম্বর আসো, প্রথম আমরা যেমন চুরি করা, চুরি করা। 2 খুন করা, খুন বা হত্যা করা, হত্যা করা। 3 জুয়া খেলা। 4 নাম্বার স্কুল পালানো, স্কুল পালানো। 5 নাম্বার হলো বোমাবাজি করা, বোমাবাজি করা। 6 নাম্বার যদি আমরা বলি অনেকগুলি মেয়েদের উত্ত্যক্ত করা, মেয়েদের উত্ত্যক্ত করা। তারপরে 7 অ্যাসিড নিক্ষেপ করা, অ্যাসিড নিক্ষেপ করা। 8 এরকম আরো আছে, যেমন নারী নির্যাতন, অশোভন ছবি দেখা, অশোভন ছবি দেখা, ছবি দেখা। এরকম আরো অনেক অপরাধ আছে, যেমন মাদক গ্রহণ, মাদক গ্রহণও এদের আওতা। আমরা আরেকটা লিখি মাদক গ্রহণ, যেটা এখন বেশি। 9 নম্বর মাদক গ্রহণ, মাদক গ্রহণ। 10 নম্বর আমরা লিখব, 10 নম্বর হলো গাড়ি ভাঙচুর, গাড়ি ভাঙচুর, ভাঙচুর করা, গাড়ি ভাঙচুর করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 10টা অপরাধের, শিশু অপরাধের বা কিশোর অপরাধের কথা লিখলাম। আরো অনেক, এর মধ্যে আরো অনেক আছে। যেহেতু আমাদের পাঠদানে আমরা অপরাধ, তোমাকে কয়েকটা অপরাধ, চুরি করা, শিশুরা এই বয়সে ছেলেমেয়েরা চুরি করে, খুন করে বা হত্যা করে, অনেক সময় খুন করে বা হত্যাও করে। জুয়া খেলে, তার জুয়া ইত্যাদি খেলে স্কুল থেকে পালিয়ে যায়, পালিয়ে অন্য কোথাও যায়, বোমাবাজি করে। তারা মেয়েদেরকে স্কুলে আসার পর তারা উত্ত্যক্ত করে, অ্যাসিড নিক্ষেপ করে, অশোভন অশ্লীল ছবি দেখে, মাদক দ্রব্য গ্রহণ করে, গাড়ি ভাঙচুর করে। এইসব অপরাধের সাথে বিশেষ করে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা জড়িয়ে যায়। এখন এই অপরাধগুলি আমরা অপরাধ চিহ্নিত করলাম, কি কি অপরাধ করে। অপরাধের কারণটা কি, কেন আমাদের কিশোররা এই অপরাধে জড়িয়ে পড়ে, কি কারণে তারা এই অপরাধের সাথে জড়িয়ে পড়ে। অপরাধের কারণ, অপরাধের কারণ, কি কারণে তারা অপরাধে জড়ায় পড়ে।
এটা আমরা চিহ্নিত করব। 1 নাম্বার কারণ, প্রথম কারণ হলো পরিবারের দারিদ্রতা। পরিবারের দারিদ্রতা, এটা হলো অনেক পরিবার, অভিভাবক কি করেন, অনেক পরিবারের সন্তানদেরকে, পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার, সন্তানের ভরণ পোষণ, তার চাহিদা পূরণ করতে পারে না। আর্থিক অবস্থার কারণে তার খাদ্য এবং বস্ত্র সহ যাবতীয় চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। তখন এ সমস্ত কিশোররা দরিদ্রতার কারণে তারা উচ্চবিলাসী হয়ে উঠে। উচ্চবিলাসী তার অবস্থা পরিপূর্ণ করার জন্য সে কি করে, সে অপরাধী হয়ে ওঠে। তাহলে প্রথমটা আমরা পাইলাম, অপরাধীরা কি করে, 1 নাম্বার আমরা দারিদ্রতার কারণে তারা, আমাদের দেশের অপরাধের অন্যতম প্রধান কারণ, আমাদের এই বাংলাদেশে অপরাধের প্রথম এবং প্রধান কারণ হলো দারিদ্রতা। দেখা যায় পিতামাতা সন্তানকে ভরণ পোষণ দিতে পারছে না, তাই সন্তান কি করছে, বাড়ি থেকে বেরিয়ে কোনো বস্তি রাস্তায় পথ শিশু দলে বেড়েছে, অথবা কোনো খারাপ দলের সাথে মিশেছে, ফলে সে তার চাহিদা পূরণের জন্য সে কি হচ্ছে, অপরাধী হয়ে উঠছে। এরপরে 2 নম্বর হলো হতাশা। হতাশা থেকে অনেক ক্ষেত্রে হয়, যেহেতু সৃষ্টিকর্তা থেকেই আমরা মানব জাতি সকল কিন্তু সমান সম্পদের মালিক হয় না। কারো সম্পদ বেশি, কারো সম্পদ কম, মাঝামাঝি, আবার কারো একবারেই সম্পদ থাকে না। তাই সন্তানগণ নিম্ন দরিদ্র পরিবারে, অর্থাৎ নিম্ন আয়ের পরিবারের সন্তানরা হতাশা থেকে, না পাওয়ার বেদনা থেকে তারা কি হয়, অপরাধী হয়ে উঠে। তারপরে হলো 3 নাম্বার আমরা বলতে পারি পিতামাতার অকাল মৃত্যু। পিতা মাতার অকাল মৃত্যু, এটা একটা কারণ। কেন? পিতা মাতা যখন মরে যায়, তখন শিশুটি এতিম হয়ে যায়, তখন সে বিভিন্ন ভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন খারাপ বা রাষ্ট্র বিরোধী বা দেশের আইন প্রচলিত আইনের পরিপন্থী যে সমস্ত কাজ, সেই কাজে জড়িয়ে যায় এবং নিজকে প্রতিষ্ঠা করার জন্য সে উঠে পড়ে থাকে, ফলে সে অপরাধী হয়ে যায়। এরপরে পিতামাতার দাম্পত্য কলহ। পিতামাতার মধ্যে, আমরা এটাকে একটু সুন্দর ভাষায় লিখতে চেষ্টা করব, দাম্পত্য কলহ। আমাদের বাংলাদেশে মতো গরিব দেশগুলিতে যে সমস্ত পিতামাতার উপার্জন কম, সন্তান বেশি, তাই তারা সন্তানের ভরণ পোষণ দিতে পারে না। এতে করে পারিবারিকভাবে পিতামাতার মধ্যে সবসময় একটা ঝগড়া, একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও আরো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এখানে পারকীয়া সহ আরো অনেক কার্যক্রমে স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ দেখা যায়, এই কলহ সন্তানের জীবনে প্রভাব বিস্তার করে, ফলে সন্তান মা বাবা থেকে দূরে সরে যায় এবং সে কি করে, অপরাধী হয়ে উঠে। আর এই অপরাধী হয়ে সে কি করে, মা বাবা থেকে বা সংসার ত্যাগ করে চলে যায়, ফলে সে তার অপরাধী এবং দুশ্চিন্তা, অযোগ্য
উদাসীন পিতামাতার সন্তানরা পরিবার থেকে বেরিয়ে গিয়ে তারা কি করে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে। আমি আবার এই বিষয়টা বলছি যে দাম্পত্য জটিলতা, অর্থাৎ পিতামাতার দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ সারাক্ষণ ঝগড়া, খারাপ আচরণ, খারাপ ব্যবহার এবং একে অপরের মধ্যে মনোমালিন্য, এগুলি যখন সন্তানরা এই বয়সে সন্তানরা বুঝতে পারে, তখন তাদের মধ্যে এক রকমের তারা নিজকে মা বাবা থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য তারা অপরাধী সংগঠনের সাথে বিভিন্ন বস্তিতে বা তারা নিজকে বস্তিতে তারা গিয়ে একত্রিত হওয়ার ফলে সেখান থেকে তারা অপরাধী হয়ে উঠে। তারপরে শহরে দেখবা বিভিন্ন পরিবেশে, তোমরা যারা শহরে গিয়েছো দেখবা যে সেখানে বস্তিতে এক এক গাদাগাদি করে, অর্থাৎ একটা পাশাপাশি ছোট ছোট ঘরের মধ্যে অনেকগুলি ছেলে মেয়ে একত্রে বসবাস করে। এই ছেলে মেয়েগুলি সেখানে তারা কি করে, পিতামাতা সন্তানের ভরণ পোষণের জন্য, উপার্জনের জন্য বেরিয়ে যায়, আর সন্তানগুলি সারাদিন বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে তারা কি করে অপরাধের কাজে জড়িয়ে পড়ে, ফলে একসময় তারা অপরাধী হয়ে উঠে। এরপরে আছে কিছু পারিবারিক শারীরিক ও মানসিক ত্রুটি। কিছু কিছু ক্ষেত্রে ছেলে মেয়েরা বিকলাঙ্গ, শারীরিক ও মানসিক ত্রুটিতে জন্মায়, ফলে সে এই মানসিক অন্য মানুষ থেকে তাকে নিজকে বিপরীত বা ভিন্ন ভাবে এবং সে নিজকে উপস্থাপনের জন্য সে অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তারপরে আছে বন্ধু। অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো ছেলে মেয়েরাও কি হয়, দুষ্ট প্রকৃতির কিশোরদের সাথে মিশে সেও অপরাধে জড়িয়ে পড়ে। এরপরে হলো মাদক দ্রব্য। তারা বিভিন্ন দলের সাথে বিভক্ত হয়ে মাদক গ্রহণ করে, মাদক কেনাবেচা, মাদক গ্রহণ, মাদক সেবন ইত্যাদি করেও ছেলেমেয়েরা, এই বয়সের ছেলেমেয়েরা কি হয়, এই বয়সের ছেলেমেয়েরা অপরাধী হয়ে উঠে। আমাদের অতি সম্প্রতি আমরা বাংলাদেশে কিশোর অপরাধের আমরা দেখলাম কিশোর গ্যাংয়ের কথা, যে স্কুল কলেজে পড়া ছেলে মেয়েরা বিভিন্ন দল বেঁধে কিশোর অপরাধ সংগঠিত করে। তাই কিশোর অপরাধগুলি তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই, যে অপরাধগুলি করলে কিশোর অপরাধের আওতা পড়ে। এখন এই কিশোর অপরাধ কি প্রভাব পেলে, আমাদের সমাজে কি প্রভাব পেলে আমরা এই সমাজের মধ্যে কিশোর অপরাধগুলি কি করে? অপরাধী অনেক সময় দল বেঁধে, প্রথমত তারা যখন অনেকগুলি অপরাধী একাত্র হয়, তখন তাদের চাহিদা মেটানোর জন্য, তাদের উচ্চ বিলাসিতা চরিতার্থ করার জন্য তারা কি করে, কয়েকজন মিলে দল বেঁধে ডাকাতি করে, গাড়িতে লুটতরাজ করে, তারপর জোরপূর্বক চাঁদা আদায় করে। এরপরে তারা সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে। কখনো কখনো দেখা যায় তারা নিজেদের মধ্যে জড়িয়ে পড়ে একে অপরকে খুন পর্যন্ত করে। রাস্তাঘাটে স্কুলগামী, কলেজগামী মেয়েদেরকে উত্ত্যক্ত করে এবং মেয়েদের প্রতি অশোভন, অশ্লীল ভঙ্গিমা, ভাব, উক্তি প্রদর্শন করে। কখনো কখনো দেখা যায় মেয়েদেরকে তারা কি করে, অ্যাসিড নিক্ষেপ করে। তাহলে এই সমস্ত, আবার স্কুল কলেজের গেটের পাশে তারা দাঁড়িয়ে থাকে। বর্তমানে আরো কিছু অপরাধ এখন সংগঠিত দেখা যাচ্ছে, প্রভাব পড়ছে, সেটা হলো তারা এমন কিছু পোশাক আশাকে চলে যাহা দেখলেই বোঝা যায় যে তারা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তাদের কয়েকজন মিলে তারা এখন বিভিন্ন মোটরসাইকেলে করে চলাচল করে, যেখান দিয়ে মেয়েরা বা স্কুলগামী মেয়েরা বা কোনো মহিলা যাতায়াত করে, সেখানে তারা রাস্তায় অবস্থান করে তারা কি করে, ওদেরকে উত্ত্যক্ত করে। তাহলে এই কিশোর অপরাধের প্রভাবগুলি আমি আরেকবার বলছি,
আমাদের দেশে কিশোর অপরাধে যে প্রভাবগুলি পড়ে, 1 নম্বর দেখবে তারা চুরি করে, পকেট মারে, বিনা টিকিটে বের ভ্রমণ করে, দোকানপাটে এবং বাড়িঘরে যানবাহনের উপর হামলা ভাঙচুর করে, দল বেঁধে কোনো এলাকায় গিয়ে সে এলাকা আধিপত্য বিস্তারের জন্য সেখানে মারামারি করে, অগ্নিসংযোগ করে, নাশকতামূলক কাজ করে। অনেক সময় তারা কয়েকজন মিলে একটা দল বাঁধে এবং ডাকাতি করে, খুন করে, জোরপূর্বক চাঁদা আদায় করে, তারপরে স্কুল কলেজের মেয়েদের যাতায়াতের রাস্তা তারা কি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মেয়েদের প্রতি অশালীন অশোভন আচরণ করে এবং অঙ্গভঙ্গি করে এবং তাদের সাথে প্রয়োজনে তাদের সাথে তারা রূঢ় আচরণও করে বসে। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অ্যাসিড নিক্ষেপের মতো গুরুতর অপরাধ সংগঠন করে থাকে। প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় অনেক অভিভাবক নিগৃহীত হচ্ছে, অভিভাবকরা ভয়ে, লোক লজ্জার ভয়ে সেই অপরাধ কথা স্বীকার করতে রাজি হয় না। আবার বাংলাদেশে মতো দক্ষিণ এশিয়ার অনেক দেশেই এখন মাদকের সয়লাভ। এই মাদক দ্রব্য তারা কেনা বেচা করে, মাদক দ্রব্য তারা গ্রহণ করে, মাদকের অর্থের জন্য মা বাবার প্রতিও তারা অত্যাচার করে, মা বাবা এমনকি মা বাবাকে তারা মেরে ফেলতেও চিন্তা করে না। তাহলে এই হলো আমাদের বাংলাদেশের মাদক কিশোর অপরাধের প্রভাব। কিশোর অপরাধ কি কি প্রভাব আমাদের সমাজে ঘটছে তা বললাম। এবার উপায়, কিশোর অপরাধের উপায়। প্রথম উপায় হলো, 1 নম্বর উপায় হলো অভিভাবকের সচেতন। 1 নম্বর উপায় হলো অভিভাবক সচেতন। অভিভাবক সচেতন অর্থাৎ অভিভাবকরা যদি সচেতন হয়, তাহলে সচেতন এবং দায়িত্বশীল হয়, তাহলে সন্তান অপরাধে জড়িয়ে পড়ে না। তবে সেক্ষেত্রে জড়িয়ে পড়লেও খুব কম সংখ্যক সন্তান সেদিকে ধাবিত হবে। তাই অভিভাবককে তার সন্তানের খোঁজ খবর নিতে হবে। এই বয়সে সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং তার সাথে কার বন্ধুত্ব হয়েছে, এগুলো পিতামাতা খুব মনোযোগ সহকারে খুব খেয়াল রাখতে হবে, যেন সন্তান অন্য কার সাথে, খারাপ দলের সাথে যেন না মিশে। আর্থসামাজিক কর্মসূচি, যদি আমাদের দেশে কিশোর অপরাধ প্রবণ এলাকায় পরিবারগুলি দরিদ্র, আমরা দেখি যে সমস্ত এলাকা, বাংলাদেশের যে সমস্ত অঞ্চল সবচেয়ে দরিদ্র, সেখানে কিশোর, কারণ অভিভাবকের কর্মসংস্থান নাই, ফলে তাদের চাহিদা, আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে না। এ ব্যাপারে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও এগিয়ে আসতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করলে, দরিদ্র এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করলে অনেকটা কিশোর অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো। শিক্ষার সুযোগ করে দিতে হবে। এখন আমাদের বাংলাদেশে আসলে শিক্ষার সুযোগটা এত সহজ করেছে সরকার, যেটা আসলে পৃথিবীর অনেক দেশেই নাই। যেমন বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক। সরকার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে, বই পুস্তক দিয়ে দিতেছে, প্রতি শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান করছে, এমনকি পোশাক ক্রয়ের জন্য সরকার টাকা দিচ্ছে। তাহলে আশা করা যাচ্ছে এই অবস্থা চলতে থাকলে প্রাথমিক পর্যায়ের পরে যদি মাধ্যমিক পর্যায়ে সরকার এই ব্যবস্থাগুলি গ্রহণ করত, তবে মাধ্যমিক পর্যায়ে সরকারের সীমাবদ্ধতা আছে, সেজন্য উপবৃত্তি ব্যবস্থা চালু আছে। ছেলেদের 15%, মেয়েদের 40%। এটাকে যদি শতভাগ করা যায়, তাহলে ছেলে মেয়েরা, এবং পাঠ্যপুস্তক বিনামূল্যে দেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে আবার টিফিনের ব্যবস্থাও করা হচ্ছে। মাধ্যমিক পর্যায়ে যদি এই পর্যায়ে এই অবস্থাগুলি করা যায়, তাহলে ছেলে মেয়েরা স্কুলগামী থাকবে, স্কুলে থাকবে, তারা অপরাধের সাথে জড়াবে না। এরপরে ধর্মীয় অনুশাসন, আমাদের ধর্মীয় অনুশাসনগুলি মেনে চলতে হবে।
ধর্মীয় অনুশাসন যদি মেনে চলতে পারে, তাহলে ছেলেমেয়েরা কিশোর অপরাধে জড়িয়ে পড়বে না। চিত্ত বিনোদন, এছাড়া কিশোর অপরাধের জন্য বিকাশের জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় কি করতে হবে, ব্যায়ামাগার স্থাপন করতে হবে, পাঠাগার স্থাপন করতে হবে, টেলিভিশন, খেলাধুলার ব্যবস্থা করতে হবে। তারপরে খেলার মাঠ, পর্যাপ্ত খেলার মাঠ থাকতে হবে, যেখানে কিশোররা এই বয়সে তাদের সময়টুকু ব্যয় করতে পারে, অর্থাৎ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে পারে। তাহলেই তারা এই অপরাধগুলি থেকে বাঁচতে পারবে। বিশেষ করে এই কিশোরের অপরাধের কারণ এবং কিশোর অপরাধের লক্ষণগুলি কি কি, অপরাধ করে, অপরাধের প্রভাব এবং অপরাধ থেকে বাঁচার জন্য এই বিষয়গুলি সম্পর্কে বিভিন্ন নাটক, একাঙ্কিকা সহ যদি আমরা আমাদের প্রচার মাধ্যমগুলি ব্যাপক প্রচারণা চালায় এবং মা বাবা যদি সচেতন হয়, দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি সচেতন থাকে, সচেষ্ট থাকে অপরাধগুলি দমন করা, তাহলে আশা করা যাচ্ছে কিশোর অপরাধ আস্তে আস্তে কমে যাবে এবং আমরা একটা সভ্য জাতিতে রূপান্তর। কিশোরদেরকে যদি আমরা ভালো করতে না পারি, তাহলে আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমরা যে একটা বাঙালি জাতির একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য হয়তো আমরা হারিয়ে ফেলবো। আসো আমরা সকলে মিলে, তোমরা এখন কিশোর কিশোরী, তোমাদের এখনই সময়, এখন তোমরা আমি এতক্ষণ সময় যা আলোচনা করেছি এই বিষয়গুলি তোমরা ভালোভাবে অনুধাবন করবে এবং নিজেও কিশোর অপরাধ করবে না, অন্যকেও করতে দিবে না। তাহলেই তোমাদের জীবন সার্থক হবে এবং উন্নত হবে, তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। তোমার পরিবার তোমাকে নিয়ে আনন্দ করবে, তোমার পরিবার তোমাকে নিয়ে ভালো স্বপ্ন দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর পরবর্তী ক্লাসে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত, এই অধ্যায়ে মাদক দ্রব্য নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।